এই পার্টটাতে মূলত আমরা অ্যানিমাল টিস্যুর প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা বা এপিডার্মিস, সেটার বিষয়ে আলোচনা করব। এপিথেলিয়াল টিস্যু বা এপিডার্মিস প্রথমে যদি ডেফিনেশনটা আমাদের বলতে হয় তাহলে আমরা বলবো যে আমাদের দেহের যে আবরক অর্থাৎ ত্বক এবং দেহের অভ্যন্তরীণ অঙ্গের বহির আবরক এবং অন্তর যে তল মানে ইনার লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আউটার লেয়ার দুই জায়গাতেই যে বিশেষ প্রাণী কলাটা দেখতে পাওয়া যায় সেটাই হচ্ছে আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে এপিডার্মিস বা এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই এপিথেলিয়াল টিস্যুর যেটা স্পেশাল ক্যারেক্টার সেটা হচ্ছে all the cells are compactly arranged on a non-cellular membrane। তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আবরণী কলার প্রত্যেকটা কোষ, all the cells are compactly arranged on a non-cellular membrane। কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকটা কোষ কিন্তু কম্প্যাক্টলি অ্যারেঞ্জ রয়েছে, মানে একটা অন্যটার পুরোপুরি একদম সংস্পর্শে রয়েছে, পুরোপুরি ঠেকে রয়েছে বলা যেতে পারে। এবং কিসের উপর না, একটা অকোষীয় পর্দার উপর মূলত আবৃত হয়ে রয়েছে, যে পর্দাটার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, তার কারণ এই ক্যারেক্টারটা কিন্তু বাকি যে অ্যানিমাল টিস্যু গুলো আছে তাদের কারোর ক্ষেত্রে দেখা যায় না। একমাত্র যেটা হয় এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে প্রতিটা সেলই কিন্তু একটা নন সেলুলার মেমব্রেনের উপর অ্যারেঞ্জ হয়ে রয়েছে। সেই নন সেলুলার মেমব্রেনটাকে বলা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন বা ওটাকে পেভমেন্ট মেমব্রেনও বলা হয়। এবং এই যে মেমব্রেনটা এটা কিন্তু নন সেলুলার অর্থাৎ কোনো কোষ দিয়ে তৈরি নয়, এটা অনেকটা জেলি লাইক একটা মেমব্রেন বলা যেতে পারে, যেটার মধ্যে মূলত মিউকোপলিস্যাকারাইড থাকে। মিউকোপলিস্যাকারাইড জাতীয় উপাদান, রাসায়নিক পদার্থ দিয়ে মূলত সেই বেসমেন্ট মেমব্রেন বা পেভমেন্ট মেমব্রেনটা নির্মিত হয়েছে। সেকেন্ড, আমরা 2 নম্বর ক্যারেক্টারে বলতে পারি যে epithelial tissue is not supplied with blood vessel। এটাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কি ক্যারেক্টার না, দেখা যাচ্ছে যে কোষগুলো একটা অকোষীয় পর্দার উপরে ঢাকা থাকে এবং এই আবরণী কলাতে কিন্তু কোন রকম ব্লাড ভেসেল বা রক্তবাহ এসে উন্মুক্ত হয়নি, যে রক্তবাহের মধ্যে থাকা রক্তের মাধ্যমে খাবার এসে হাজির হবে। সেলগুলোর উপরে কিন্তু নয়, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কি না এখানে কিন্তু লিম্ফ সাপ্লাই করে ফুড মেটেরিয়ালস গুলো। তাহলে এপিথেলিয়াল টিস্যুস ইজ নট সাপ্লাইড উইথ ব্লাড ভেসেল, তার মানে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার সঙ্গে কিন্তু রক্তবাহের কোনো যোগাযোগ নেই। রক্তের মাধ্যমে কিন্তু আবরণী কলাতে খাদ্য উপাদান আসে না। কিসের মাধ্যমে আসে না, লসিকার মাধ্যমে আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। লিম্ফ গুলো সাপ্লাই করে, ব্লাড ভেসেল সাপ্লাই করে না। নেক্সট 3 নম্বর যদি আমরা বলি তাহলে এই এপিথেলিয়াল টিস্যু এর অরিজিন কোথা থেকে, এর উৎপত্তি যদি বলি তাহলে আমাদের দেহের যে 3টে জার্ম লেয়ার আছে, আউটার মোস্ট এক্টোডার্ম, মাঝখানে থাকে মিসোডার্ম আর ভেতরের দিকে থাকে এন্ডোডার্ম। এই 3টে জার্ম লেয়ার থেকেই কিন্তু এপিথেলিয়াল টিস্যু সৃষ্টি হয়, অর্থাৎ এক্টোডার্ম থেকেও সৃষ্টি হয়ে থাকে, মিসোডার্ম থেকেও সৃষ্টি হতে পারে, আবার
এন্ডোডার্ম থেকেও সৃষ্টি হতে পারে, এবং এটাও একটা স্পেশাল ক্যারেক্টার। তখন বাকি যে অন্যান্য প্রাণীকলা আছে তাদের কারোর ক্ষেত্রে কিন্তু এই রকমটা দেখা যায় না। বেশিরভাগ প্রাণীকলা মানে আবরণী কলা বাদে যোগ কলা বা পেশি কলা তারা মূলত মেসোডার্ম থেকে সৃষ্টি হয়েছে, একটাই লেয়ার মেসোডার্ম থেকেই কেবলমাত্র। আবার নিউরাল যে টিস্যু সেটা মূলত এক্টোডার্ম থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু একমাত্র আবরণী কলাই 3টে লেয়ার থেকেই কিন্তু তৈরি হতে পারে। এছাড়া আবরণী কলার মধ্যে যে সেলগুলো থাকে সেই সেলগুলোর আমরা যদি শেপ দেখি তাহলে দেখতে পাবো মেনলি 3টে শেপের হতে পারে। একটা হচ্ছে স্কোয়ামোস, স্কোয়ামোস শেপ, বা এটাকে আমরা বলতে পারি রাউন্ডেড, বাংলা এটাকে আইস আকার বলা হয়। আঁশের মতন আকারের দেখতে লাগে, মানে অনেকটা এইরকম শেপের। উপরের দিক থেকে যদি আমরা দেখি আর পাশের দিক থেকে দেখলে দেখবো কি না, পাশের দিক থেকে দেখলে দেখবো এটা যদি আমরা বেসমেন্ট মেমব্রেন ধরি তাহলে সেল যেটা থাকে সেই সেলটার উচ্চতা কিন্তু খুব কম হয়, দৈর্ঘ্য প্রস্থই কিন্তু বেশি। এরকম আঁশের মতন শেপ হলে তখন সেটাকে স্কোয়ামোস শেপ বলবো বা রাউন্ডেড শেপ বলা হয়। 2 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে কিউবয়েডাল। কিউবয়েডাল শেপ মানে বুঝতেই পারা যাচ্ছে ঘনকাকার, অর্থাৎ ঘনকের মতন আকারের হতে পারে। আর 3য় নম্বর যে শেপটা হয় সেটা হচ্ছে কলামনার। কলামনার শেপ মানে হচ্ছে টল পিলার লাইক, অর্থাৎ স্তম্ভাকার হয়ে থাকে। এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে স্কোয়ামোস শেপ যদি হয় আঁশের মতন আকারে, তাহলে দেখা যায় নিউক্লিয়াসটা কিন্তু সেন্ট্রালি প্লেস থাকে, একদম কেন্দ্রে থাকে। আর যদি সেলটা হয় কিউবয়েডাল শেপ তখন দেখা যায় সেক্ষেত্রেও নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে। বাট ইন কেস অফ কলামনার অর্থাৎ পিলার লাইক যখন হবে, টল লম্বা লম্বা যখন স্তম্ভের মতন হবে, সেই স্তম্ভাকারের ক্ষেত্রে দেখা যায় কোষগুলোর কিন্তু একদম মানে লোয়ার রিজিয়ানে বা বটমের দিকে কিন্তু নিউক্লিয়াসটা প্লেসড হয়ে রয়েছে, সেন্ট্রালি প্লেসড মূলত নয়। এবং এই শেপগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু এই এপিথেলিয়াল টিস্যুর বিভিন্ন রকমের টাইপ আছে, সেগুলোর কথা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তার আমরা অলরেডি ক্যারেক্টারগুলো আলোচনা করছি। 1 নম্বর ক্যারেক্টার আমরা দেখলাম সেলগুলো কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, মানে আমরা বলতে পারি ওটাকে আর ভেঙে এখানে পয়েন্ট করতে পারি যে নো অর নেগলিজেবল ইন্টার সেলুলার স্পেস, অর্থাৎ কোষগুলোর মাঝে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, একটার সঙ্গে অন্যটা পুরো একদম কিন্তু অনেকটা মোজাইকের মতন যুক্ত হয়ে রয়েছে। কোন রকম মাঝখানে কোষান্ত রন্ধ্র বা ইন্টারসেলুলার স্পেস নেই, যদিও থাকে সেটা নেগলিজেবল অ্যামাউন্টে হবে। সেজন্য বলা হয়েছে নো অর নেগলিজেবল ইন্টারসেলুলার স্পেস। থাকলেও খুব নগণ্য বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে থাকে না। এছাড়া আরেকটা প্রপার্টি আমরা বলতে পারি, আরেকটা ক্যারেক্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে এই সেলগুলো এপিথেলিয়াল টিস্যুর যে সেল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে সেই জায়গাটা আবার রিকভার করার জন্য যেখানে মানে ওখানে থাকা কোষগুলোকে কিন্তু ডিভাইড হতে হবে। তাই এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো তাদের মধ্যে কি ডিভিশন দেখা যায় না, তারা মূলত মাইটোটিক ডিভিশন, অর্থাৎ যেটাকে আমরা মাইটোসিস বলি, সেই মাইটোটিক ডিভিশন বা মাইটোসিস প্রক্রিয়াতে মূলত বিভাজিত হয়ে সেই সংখ্যাটা আবার রিকভার করে। তাহলে এই আমরা এপিথেলিয়াল টিস্যু তার ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়লাম। অরিজিন আমরা জেনে নিয়েছি যে আমাদের দেহের 3টে জার্ম লেয়ার থেকে সৃষ্টি হতে পারে। আর একটা বিষয়, এপিথেলিয়াল টিস্যুতে কিন্তু ব্লাড ভেসেল নেই যে খাবার দিয়ে আসবে, তাই লিম্ফ মূলত খাবার পরিবহন করে, এটা একটা স্পেশাল ফিচার্স। আবার সেলগুলো কিন্তু একটা দেখা যাচ্ছে কিনা এরকম নন সেলুলার একটা মেমব্রেন বা পর্দার উপরে কিন্তু সজ্জিত থাকছে, যেটাকে আমরা বেসমেন্ট মেমব্রেন বলছি। অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনে কিন্তু ফুডটা সাপ্লাই হয়, দেন বেসমেন্ট মেমব্রেন থেকে সেটা কিন্তু সেলগুলো পায়। এবং ইন্টারসেলুলার স্পেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেই। এবং এই এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো, সেই সেলগুলোর কিন্তু শেপ আমরা দেখতে পাই স্কোয়ামোস হতে পারে, কিউবয়েডাল হতে পারে, কলামনার হতে পারে। এছাড়াও কিছু স্পেশাল টাইপের হতে পারে, যেগুলো আমরা টাইপস গুলো যখন পড়বো তখন এক এক করে আমরা জানবো। তা আপাতত আমরা টাইপসে যাওয়ার পূর্বে যেটা করব সেটা হচ্ছে
এই এপিথেলিয়াল টিস্যুর আমরা ফাংশনটা জেনে নেব, কাজ। এতে আমাদের দেহে যে রয়েছে, আমাদের কেন সমস্ত প্রাণীর দেহেই রয়েছে, বেশিরভাগ প্রাণীর দেহে তা কি কাজ করে। এর যদি আমরা ফাংশনটা দেখি তাহলে নাম্বার 1 আমরা বলতে পারি প্রোটেকশন। অর্থাৎ এর অন্যতম একটা কাজ হচ্ছে সুরক্ষা প্রদান করা। আমরা অলরেডি বলেছি যে আমাদের দেহের আবরক হিসেবে রয়েছে, আচ্ছাদন হিসেবে, যাতে বাইরে থেকে কোনো রকম জীবাণু বা কোনো আঘাত দেহের ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়া বাইরের পরিবেশের যে মানে পরিস্থিতি, কখনো শুষ্ক কখনো আর্দ্র, সেই পরিস্থিতির প্রভাব যাতে দেহের ভেতরে না পড়ে সেইটা মূলত দেখভাল করে। তাই প্রোটেকশন বা সুরক্ষা দেওয়া কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া দেখা যায় এপিথেলিয়াল টিস্যু মডিফাইড হয়ে বেশ কিছু হরমোন বা মডিফাইড হয়ে দেখা যাচ্ছে এনজাইম বা মিউকাস এই ধরনের কিছু পদার্থ ক্ষরণ করে। অর্থাৎ সিক্রিশন বা ক্ষরণ ক্রিয়াও কিন্তু এপিথেলিয়াল টিস্যুতে করতে দেখা যায়। তারপর আমাদের দেহে যে গ্ল্যান্ড গুলো আছে, গ্রন্থিগুলো, সেগুলোও কিন্তু এক প্রকার মডিফাইড এপিথেলিয়াল টিস্যু। সেটা আমরা এপিথেলিয়াল টিস্যু টাইপে গিয়ে সেই গ্ল্যান্ড গুলোর কথা ডিটেলে করব। এছাড়া 3 নম্বর আমরা বলতে পারি যে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কথার মানে হচ্ছে শোষণ। শোষণ প্রক্রিয়াতেও কিন্তু এপিথেলিয়াল টিস্যুটা হেল্প করে, এবং মূলত যেটা হয় সেটা হচ্ছে স্কোয়ামোস এপিথেলিয়াম এই কাজটা সাহায্য করে। এবং এই শোষণ ক্রিয়া যে আমাদের যে ডাইজেস্টিভ যে ডাক্ট রয়েছে, পরিপাক নালী, তার ভেতরে যে শোষণ ক্রিয়া হয় ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেখানে কিন্তু আমরা এপিথেলিয়াল টিস্যু পাবো। অ্যাবজর্পশন ছাড়া কি কাজ করে না, অ্যাবজর্পশন ছাড়া এ কিন্তু এক্সক্রিশনেও সাহায্য করে। অর্থাৎ রেনাল টিবিউলস, আমাদের যে এক্সক্রিটরি সিস্টেম, তার মধ্যে আমাদের রেনাল টিবিউলস গুলো পড়ে, নেফ্রনের যে নালিকাগুলো আছে সেইখানেও কিন্তু আমরা এপিথেলিয়াল টিস্যু দেখবো, যারা কিন্তু দেহের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ পদার্থগুলোকে শোষণ করে বিপাকজাত দূষিত পদার্থগুলোকে দেহের বাইরে বার করতে সাহায্য করে। এক্সক্রিশন ছাড়া এটা কিন্তু যেটা করে সেটা হচ্ছে কন্ডাকশনেও সাহায্য করে, অর্থাৎ পরিবহন কি না বিভিন্ন প্রকার পদার্থ দেহের বাইরে কিন্তু ক্ষরণ করতেও সাহায্য করে। এপিথেলিয়াল টিস্যু আমরা যে মেল বডি থেকে সিমেন্ট নিঃসৃত হয়, সেটাও যে ভাস ডিফারেন্স বা শুক্র নালীর মধ্যে দিয়ে বেরিয়ে আসে, তার ভেতরেও কিন্তু রয়েছে এপিথেলিয়াল টিস্যু। এছাড়া ফিমেল বডির ক্ষেত্রেও যে ওভামটা ট্রান্সফার হয় ওভারি থেকে ফেলোপিয়ান টিউবে বা ডিম্ব নালীতে, সেই কাজটাও কিন্তু করে। তো আমরা দেখতে পাচ্ছি এপিথেলিয়াল টিস্যু কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন বেশ কিছু করে। প্রোটেকশন বা সুরক্ষা প্রদান করা, বিভিন্ন প্রকার পদার্থ ক্ষরণ করা, এছাড়া বিভিন্ন পদার্থের শোষণে সাহায্য করা, বিভিন্ন ক্ষতিকারক দূষিত পদার্থকে দেহের বাইরে বার করা সহ পরিবহন ক্রিয়াও সম্পন্ন করে। এছাড়া সেন্সরি অ্যাকশনও কিন্তু দেখা যায়, অর্থাৎ এ কিন্তু সেনসিটিভিটি দেও সাহায্য করে। অর্থাৎ এই এপিথেলিয়াল টিস্যু আমাদের স্কিনে আছে, স্কিন হচ্ছে আমাদের একটা অন্যতম রিসেপ্টর, ত্বক হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাহক, যে গ্রাহকের মাধ্যমে স্টিমিউলাসটা কিন্তু ইম্পালসের মানে চেঞ্জ হয়ে গিয়ে সেটা ব্রেনে গিয়ে পৌঁছায়। তার মানে এই গ্রাহক অঙ্গে কিন্তু এপিথেলিয়াল টিস্যু আমরা দেখতে পাবো। তার আমরা দেখলাম এপিথেলিয়াল টিস্যু কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশন বা কাজ করতে পারে। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর মূলত আমরা টাইপটা দেখব। টাইপ যদি আমরা বলি প্রকারভেদ, তাহলে মেইনলি কিন্তু দুটো টাইপের হয়। অনেক বইয়েতে হয়তো 4টে টাইপের দেওয়া থাকতে পারে, তা ওইভাবেও ভাগ করা যেতে পারে। হ্যাঁ, ভুল কিন্তু কোনোটাই নয়। তবে দেখা যায় কিনা মেইনলি দুটো টাইপের হয়। কি কি না, একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সিম্পল এপিথেলিয়াম, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই সিম্পল আর কম্পাউন্ড এই যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, মেনলি প্রধানত এই দুটো ভাগের, এমন নয় যে দুটোই খালি ভাগ রয়েছে। তা এই দুটো ভাগের ক্ষেত্রে কিসের ভিত্তিতে করা হয়েছে না, কোষগুলো কটা স্তরে কিন্তু সজ্জিত আছে। অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুর মধ্যে থাকা সেলগুলোর যে সজ্জার স্তর, যেগুলো আমরা স্ট্র্যাটা বলি, সেই স্তরের উপর ডিপেন্ড করে। যেমন এখানে দেখা যায় কি সিম্পল এপিথেলিয়ামের ক্ষেত্রে সেলগুলো কিন্তু একটা সিঙ্গেল লেয়ারে কিন্তু অ্যারেঞ্জ হয়ে রয়েছে, একটা স্তরে সজ্জিত থাকে। all the cells are arranged in a single layer, সেই জন্য সিম্পল বলা হচ্ছে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি হয় না, এখানে কিন্তু দেখা যাচ্ছে মাল্টিপল লেয়ার দেখা যায়।
মাল্টিপল লেয়ারে কিন্তু সেলগুলো অ্যারেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ অনেকগুলো স্তর থাকে, স্তরে 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 কিন্তু সজ্জিত হয়ে রয়েছে। সেই জন্যই কম্পাউন্ড বা যৌগিক আবরণী কলার কিন্তু আরো একটা নাম দেওয়া আছে, এটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড কথার মানে হচ্ছে স্তরীভূত, কেন স্ট্র্যাটা মানে আমরা বললাম স্তর, তাহলে যেটাই যৌগিক সেটাকে কিন্তু স্ট্র্যাটিফাইড বলা হচ্ছে। এরপর যেটা দেখা যায় সেটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। এই সিম্পল এপিথেলিয়ামের কিন্তু মেইনলি আবার তিনটে ভাগ রয়েছে। কি কি? নাম্বার 1 সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম, 2 নম্বর সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, আর 3 নম্বর সিম্পল কলামনার এপিথেলিয়াম। অর্থাৎ আমরা আগেই বলেছি শেপের উপর ডিপেন্ড করে কিন্তু টাইপস গুলো করা হয়। তাহলে কি দেখা যায় না, একটা স্তরে সজ্জিত আছে কিন্তু সেলগুলোর শেপটা কি রকম। যদি সেলগুলোর শেপ হয় আয়তাকার আকৃতির তাহলে সেটা স্কোয়ামোস এপিথেলিয়াম, যদি সেটা হয় ঘনকাকার আকৃতির তাহলে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম বলা হয়, আবার যদি সেটা হয় কলামনার শেপের তখন সেটাকে বলা হয় সিম্পল কলামনার এপিথেলিয়াম। এইরকম তিনটে ভাগ করা হয়েছে। এছাড়াও সিম্পল এপিথেলিয়ামের কিছু স্পেশাল টাইপ আছে যেগুলো আমরা দেখে নেব। স্পেশাল এর মধ্যে কি আছে? স্পেশাল টাইপ এই তিনটে মেন টাইপ আছে। সিম্পল এর এই তিনটে মেন টাইপ। স্পেশালে আমরা পেয়ে যাব সিলিয়েটেড সিম্পল এপিথেলিয়াম, এটা একটা মানে স্পেশাল ভাগ বলা যেতে পারে। এছাড়া আমরা পেয়ে যাব ব্রাশ বর্ডার, ব্রাশের ন্যায় আপার সারফেসটা দেখতে লাগবে এরকম আমরা কিন্তু স্পেশাল টাইপ। এছাড়া আমরা পেয়ে যাবো সিউডো স্ট্র্যাটিফাইড, আর একটা স্পেশাল টাইপ যেটা আছে সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। এই রকমের বেশ কিছু স্পেশাল টাইপের আমরা কিন্তু সিম্পল এপিথেলিয়াল টিস্যুর আলোচনা মূলত করব। তাহলে আমরা কি দেখতে পেলাম এখনো পর্যন্ত যে এপিথেলিয়াল টিস্যু মেইনলি দুটো ভাগ, সিম্পল এপিথেলিয়াম, কম্পাউন্ড এপিথেলিয়াম। যেখানে সিম্পল এপিথেলিয়ামের ফার্দার তিনটে মেইন ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম। এছাড়াও কিছু স্পেশাল টাইপ আমরা পড়বো, সিলিয়েটেড, ব্রাশ বর্ডার, সিউডো স্ট্র্যাটিফাইড, এগুলোর কথা। সিমিলার ওয়েতে কিন্তু কম্পাউন্ডেরও ভাগ আছে, তবে সেই কম্পাউন্ডের ভাগটা আমরা পরে যাবো, আপাতত এই দিকটা আমরা ক্লিয়ার করি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই দুটো মেন ভাগ ছাড়া আর কি ভাগ হয়, এই দুটোর মাঝামাঝি একটা হয়। মাঝামাঝি মানে দেখা যায় কি না, বেসমেন্ট মেমব্রেনের উপর সেলগুলো কিন্তু একাধিক স্তরে সজ্জিত আছে, কিন্তু যখন সেই জায়গাটা স্ট্রেচ হচ্ছে, প্রসারিত হচ্ছে, তখন তারা সিঙ্গেল লেয়ারে হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ট্রানজিশনাল সেটাকে বলবো, মানে দুটোর মাঝামাঝি সন্ধিগত বলা যেতে পারে। যখন নর্মাল অবস্থায় আছে তখন সেটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের ন্যায় ক্যারেক্টার শো করছে, বাট যখন সেই পার্টিকুলার জায়গাটা স্ট্রেচ হচ্ছে তখন সেটা কিন্তু সিম্পল এপিথেলিয়ামের ন্যায় ক্যারেক্টার দেখাচ্ছে। তখন মানে একটা সিঙ্গেল লেয়ারে সেলগুলো কিন্তু অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে বেসমেন্ট মেমব্রেনের উপর। তাহলে সেটার জন্য একটা স্পেশাল, এগুলো কিন্তু স্পেশাল টাইপ আমরা নিচ্ছি। মেন দুটো হয়ে গেল, স্পেশালে আমরা ট্রানজিশনাল পাবো। এছাড়া আমরা দেখবো কি না, এপিথেলিয়াল টিস্যু একটু মডিফাইড হয়ে গেছে, পরিবর্তিত হয়েছে এবং মডিফাইড হয়ে গিয়ে তখন তৈরি করেছে স্পেশালের মধ্যে। এটা যেমন পড়বো আমরা 1 নম্বর, স্পেশালের মধ্যে আমরা 2 নম্বরে পড়বো গ্ল্যান্ডিউলার, অর্থাৎ গ্রন্থিতে রূপান্তরিত হয়েছে। গ্ল্যান্ডে আমাদের দেহে যে গ্ল্যান্ড গুলো আছে প্রত্যেকটা এপিথেলিয়াল টিস্যু, সেগুলো কিন্তু সবের কথা আমরা করে পড়বো। সেই গ্ল্যান্ডের প্রকারভেদ গুলোর কথা পড়বো। এছাড়া আরো একটা স্পেশাল টাইপের ভাগ হয় যেটাকে আমরা সেন্সরি বলতে পারি। তাহলে এই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, তার প্রকারভেদ। আমরা আপাতত সিম্পল এপিথেলিয়াম এর তিনটে মেন ভাগ আর স্পেশাল টাইপ গুলোর কথা পড়েছি। দেন এইগুলোর ক্যারেক্টার
এবং লোকেশন, এই দুটো বিষয় আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ বৈশিষ্ট্যগুলো জানতে হবে এবং এদের ডিস্ট্রিবিউশন কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের দেহের কোথায় অবস্থিত আছে, সেই ব্যাপারগুলো আমরা কিন্তু এই প্রত্যেকটা খেয়াল করব। ক্যারেক্টার উইথ ডিস্ট্রিবিউশন, সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম, দেন সিম্পল কিউবার্ডাল, এইভাবে এক এক করে আমরা কিন্তু পড়াটাকে এগিয়ে নিয়ে যাব।